ভাবুন তো, আপনার বাড়ি যে মহল্লায়, সেই মহল্লার জন্য আপনারা মিলে একজন শক্তিশালী পাহারাদার ভাড়া করলেন, টাকা দিলেন, সুবিধা দিলেন, তার উপরে ভরসা করলেন। কিন্তু বিপদের সময় সে যদি শুধু একটা বাড়িকেই বাঁচায় আর আপনার বাড়ি আগুনে পুড়তে থাকে, তাহলে কি তাকে আর পাহারাদার বলা যায়? আজ ঠিক এই প্রশ্নটাই উঠছে মধ্যপ্রাচ্যে। আমেরিকা কি সত্যি মধ্যপ্রাচ্যের রক্ষাকর্তা, নাকি পুরো খেলাটা এখন বদলে যাচ্ছে? মধ্যপ্রাচ্যের পুরনো সমীকরণ সবার জানা। দশকের পর দশক ধরে মধ্যপ্রাচ্যের একটা অদৃশ্য নিয়ম ছিল। তেল থাকবে মধ্যপ্রাচ্যের হাতে আর নিরাপত্তা থাকবে আমেরিকার হাতে। সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, এই দেশগুলো শুধু তেল বিক্রি করে ধনী হয়নি, তারা তাদের নিরাপত্তা, প্রতিরক্ষা প্রযুক্তি, এমনকি অর্থনৈতিক স্থিতিশীলতার বড় অংশটাই আমেরিকার উপর ভরসা করে গড়ে তুলেছে। মধ্যপ্রাচ্যের আকাশে যে এয়ার ডিফেন্স সিস্টেম, সামরিক ঘাঁটি, প্রতিরক্ষা প্রযুক্তি, এসবের বড় অংশই এসেছে আমেরিকার কাছ থেকে। এক কথায় বলা যায়, মধ্যপ্রাচ্যের অনেক দেশই নিরাপত্তার জন্য আমেরিকার উপর নির্ভরশীল ছিল। কিন্তু সাম্প্রতিক সংঘাত এই সমীকরণে বড় প্রশ্ন তুলে দিয়েছে। ইরানের কৌশল ছিল এবার ভিন্ন। একেবারে সরাসরি নয়, পাশ দিয়ে আঘাত। যখন আমেরিকা ইরানের উপরে হামলা চালালো, তখন অনেকেই ভেবেছিল ইরান সরাসরি আমেরিকা বা ইসরায়েলকে লক্ষ্য করবে। মধ্যপ্রাচ্যের যেসব দেশে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে, সেখানেই হামলা শুরু হলো। ইরাক, বাহরাইন, কাতার, এমনকি সৌদি আরবের তেল স্থাপনাও টার্গেট হলো। অর্থাৎ ইরান যেন একটা বার্তা দিল, তোমরা যদি আমেরিকার মিত্র হও, তবে যুদ্ধের আগুন তোমাদের কাছেও পৌঁছবে। এটা ছিল সরাসরি যুদ্ধ নয়, এটা ছিল ভূরাজনৈতিক চাপ। মাত্র 24 ঘন্টায় ভেঙে গেল নিরাপত্তার জাল। মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলো অনেক দিন ধরে নিজেদের নতুনভাবে তুলে ধরার চেষ্টা করছিল, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত। দুবাইকে তারা বানিয়েছে এক ধরনের গ্লোবাল বিজনেস হাব। বিশ্বের ধনীরা সেখানে বিনিয়োগ করছে, বড় বড় কোম্পানি সেখানে অফিস খুলেছে। বিলাসবহুল হোটেল, রিয়েল এস্টেট, পর্যটন, সব কিছু মিলিয়ে দুবাই যেন মধ্যপ্রাচ্যের নতুন অর্থনৈতিক রাজধানী। কিন্তু যুদ্ধের উত্তেজনা মাত্র 24 ঘন্টার মধ্যেই এক নতুন বাস্তবতা সামনে এনে দিল। যদি যুদ্ধ ছড়িয়ে পড়ে, তাহলে এই পুরো অর্থনৈতিক মডেলটাই বিপদে পড়তে পারে। কারণ বিনিয়োগকারীরা সবকিছুর আগে যা চায় তা হলো নিরাপত্তা। আর যখন হামলার খবর আসে, তখন প্রথম যে প্রশ্নটা ওঠে, এই অঞ্চল কি সত্যিই নিরাপদ? আমেরিকা কেন অবহেলা করলো তাদের মিত্রদের? এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা উঠেছে। মধ্যপ্রাচ্যের অনেক দেশে আমেরিকার সামরিক ঘাঁটি আছে, উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা আছে, কিন্তু হামলার পরও বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদি আরবের তেল স্থাপনা, বাহরাইনের অবকাঠামো, আরব আমিরাতের নিরাপত্তা পরিস্থিতি সবই চাপে পড়েছে। এতে অনেক বিশ্লেষক বলছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন বুঝতে শুরু করেছে যে তাদের নিরাপত্তা পুরোপুরি অন্য কারো হাতে তুলে দেওয়াটা কতটা ঝুঁকিপূর্ণ। আর একটা বড় বিষয় আছে এখানে। অনেক আরব দেশ মনে করতে শুরু করেছে আমেরিকার মধ্যপ্রাচ্য নীতির কেন্দ্রবিন্দু হলো ইসরায়েল। যখনই বড় সংঘাত তৈরি হয়, আমেরিকার প্রথম অগ্রাধিকার থাকে ইসরায়েলকে রক্ষা করা। এর ফলে অন্য মিত্র দেশগুলো বুঝে নিচ্ছে, নেবার বেলায় আমেরিকা নিচ্ছে দুহাত ভরে, দেবার বেলায় কার্পণ্য। প্রায়োরিটি লিস্টে তারা দ্বিতীয়। এই ধারণা যদি আরও শক্তিশালী হয়, তাহলে বন্ধুত্বের ভেতরে একটা অবিশ্বাস তৈরি হতে পারে। ঠিক এখান থেকেই নতুন একটি প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যের দেশগুলো কি এখন শুধু আমেরিকার উপর নির্ভর করবে, নাকি তারা বিকল্প শক্তির দিকে তাকাবে? বিশ্ব রাজনীতিতে এখন নতুন খেলোয়াড় এসেছে। চীন মধ্যপ্রাচ্যে কূটনৈতিকভাবে সক্রিয়, রাশিয়া জ্বালানি রাজনীতিতে বড় ভূমিকা রাখছে। এর পাশাপাশি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত নিজেরাও আঞ্চলিক শক্তি হিসেবে দাঁড়ানোর চেষ্টা করছে। অর্থাৎ বিশ্বটা ধীরে ধীরে মাল্টিপোলার হয়ে যাচ্ছে। একটা সময় ছিল যখন আমেরিকাই সব সিদ্ধান্ত নিত, কিন্তু এখন সেই সময়টা বদলে যাচ্ছে। সবচেয়ে বড় আশঙ্কা পানি। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দুর্বলতা কিন্তু তেল নয়, আসল আশঙ্কা হলো বিশুদ্ধ পানি। এই অঞ্চলের অনেক দেশই সমুদ্রের পানি পরিশোধন করে পানযোগ্য পানি তৈরি করে।
যদি যুদ্ধের সময় এই পানি সরবরাহ ব্যবস্থার উপরে হামলা হয় তাহলে পরিস্থিতি ভয়াবহ হয়ে যেতে পারে, কারণ তখন শুধু অর্থনীতি নয়, মানুষের দৈনন্দিন জীবনও বিপর্যস্ত হয়ে পড়বে। আরেকটা জিনিস খুব লক্ষ্য করার মতো, এই পুরো উত্তেজনার মধ্যে ইউরোপ যেন অদ্ভুতভাবে নীরব। একসময় এমন ছিল, যখনই আমেরিকা বড় কোনো যুদ্ধে জড়াতো, ইউরোপীয় মিত্ররা প্রায় স্বয়ংক্রিয়ভাবে পাশে এসে দাঁড়াতো। ন্যাটো এর ছাতার নিচে অনেকটা একসাথে চলতো তাদের নিরাপত্তা কৌশল। কিন্তু এখন দৃশ্যটা বদলে গেছে। ইরান ইসরায়েল উত্তেজনা বাড়ছে, মধ্যপ্রাচ্য জ্বলছে, তবু ইউরোপের বড় দেশগুলো খুব সতর্কভাবে কথা বলছে। সরাসরি যুদ্ধে জড়ানোর মতো কোনো আগ্রহ দেখাচ্ছে না। কেন? কারণ কয়েকটা বাস্তবতা এখন ইউরোপকে অনেক হিসাব করে চলতে বাধ্য করছে। প্রথমত, ইউরোপ ইতোমধ্যেই বড় এক যুদ্ধ রাশিয়া ইউক্রেন এর মধ্যে জড়িয়ে আছে, এবং এই যুদ্ধ তাদের অর্থনীতি, জ্বালানি, বাজার এবং সামরিক বাজেটে বড় ধরনের চাপ তৈরি করেছে। নতুন আরেকটি সংঘাতে সরাসরি ঢুকে পড়ার ঝুঁকি তারা নিতে চায় না। দ্বিতীয়ত, ইউরোপের ভেতরেও এখন রাজনৈতিক মতভেদ অনেক বেশি। সব দেশ একই অবস্থানে নেই। কেউ কূটনৈতিক সমাধান চায়, কেউ আবার দূরত্ব বজায় রাখতে চায়। আর তৃতীয় কারণটা আরও গুরুত্বপূর্ণ। ইউরোপ ধীরে ধীরে বুঝতে পারছে আমেরিকার প্রতিটি সংঘাতে অন্ধভাবে জড়িয়ে পড়া তাদের জন্য সবসময় লাভজনক নয়। আর এই পরিবর্তনটাই বিশ্ব রাজনীতির নতুন এক বাস্তবতা দেখাচ্ছে, যেখানে পুরনো জোটগুলো আছে ঠিকই, কিন্তু তাদের ভেতরের সমীকরণ ধীরে ধীরে বদলে যাচ্ছে। সবকিছু মিলিয়ে আজ একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, আমেরিকা কি এখনো মধ্যপ্রাচ্যের রক্ষাকর্তা, নাকি মধ্যপ্রাচ্য এমন এক নতুন যুগে প্রবেশ করছে যেখানে কোনো একক শক্তি পুরো অঞ্চল নিয়ন্ত্রণ করতে পারবে না? হয়তো সামনে আমরা একটি মধ্যপ্রাচ্য দেখতে যাচ্ছি যেখানে আমেরিকা থাকবে, চীন থাকবে, আর আঞ্চলিক শক্তিগুলোও নিজেদের ভূমিকা বাড়াবে। অর্থাৎ খেলাটা আর একপাক্ষিক থাকবে না। আর এই পরিবর্তনের শুরুটা হয়তো আমরা এখনই দেখছি।